আসসালামু আলাইকুম প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো। অনুশীলনী 1.2 নতুন ক্লাসে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমরা তোমাদের মূল 13 নম্বর অঙ্কটি শিখব। এই অঙ্কে আমাদের বলছে কি, নিচের ভগ্নাংশগুলোর বর্গমূল নির্ণয় করো। শুধু বর্গমূল নির্ণয় করতে বলছে, তাই না? তার মানে বলে দিইনি কিন্তু যে 2 দশমিক স্থান পর্যন্ত বা 3 দশমিক স্থান পর্যন্ত বা 4 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করো। তার মানে শুধু যেহেতু বর্গমূল নির্ণয় করতে বলছে, তার মানে আমরা বুঝে ফেলেছি এই অঙ্কগুলা সবগুলাই পূর্ণবর্গ সংখ্যা। এখানে যে সংখ্যাগুলো দিয়েছে প্রত্যেকটি সংখ্যাই পূর্ণবর্গ সংখ্যা। এই পূর্ণবর্গ সংখ্যা বর্গমূল করব, তার মানে লবের বর্গমূল করব, যেটা হবে সেটা লবে বসাবো, হরের বর্গমূল করব, যে সংখ্যাটি পাবো সেটা হরে বসাবো। আশা করি বুঝতে পেরেছো যে কিভাবে অঙ্কটি করতে হবে। তো চলো শুরু করা যাক। 13 ক নম্বরে যে অঙ্কটি দিয়েছে সেটা হচ্ছে 1/64। আমরা আগেই বলেছি যেটা দুইটাই পূর্ণবর্গ সংখ্যা হবে। তাহলে আমরা লিখতে পারি যে এখানে √1, একের যদি বর্গমূল করি তাহলে আমি অ্যান্সার পাবো কত? 1 পাবো। কিভাবে পাবো দেখো, 1 গুণিত 1 সমান 1। তার মানে 1 এর বর্গ হচ্ছে 1, এবং 1 কে যখন বর্গমূল করব তখন এই যে 1 জোড়া সংখ্যা ছিল এখান থেকে সে 1টা পাবে। তাহলে অ্যান্সার হবে কত? 1। এবং 64 আছে, তাহলে 64 যদি বর্গমূল করি পাবো কত? 8। একইভাবে 8 গুণিত 8 সমান 64। তাহলে আমরা যদি 64 বর্গমূল করি, এই যে 1 জোড়া সংখ্যা ছিল এর ভাজক, এখান থেকে সে একটা সংখ্যা পাবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। তাহলে এটাকে আমরা লিখতে পারি অতএব √1/64 সমান সমান আমরা কি লিখতে পারি? 1/8। যেহেতু লব ছোট হরের চেয়ে, এটাকে ভাগ করা যাচ্ছে না, ভাগ করলে দশমিকে আসবে। তো দশমিকে আমাদের এখানে দরকার নাই, যেভাবে আছে এইভাবে অ্যান্সারটি থাকবে। তাহলে উত্তর হবে অতএব উত্তর 1/8। ওকে, এখন দেখি আমরা খ নম্বরে কি বলছে আমাদের। খ নম্বরে আমাদের বলছে 49/121। তাহলে আমরা প্রথমে লিখব কি, এখানে √49 সমান সমান 49-এর বর্গমূল করলে কত পাবো? 7। কারণ 7 গুণিত 7 সমান সমান 49। 49-কে বর্গমূল করলে দুইটা 7 থেকে একটা 7 আসবে, এক জোড়া সংখ্যা থেকে একটা সংখ্যা। এবং √121 সমান সমান কত পাবো? 11 গুণিত 11 সমান সমান 121। তাহলে 121-এর বর্গমূল করলে আমরা পাবো কত? 11। তাহলে অতএব √49/121 সমান সমান কত পাচ্ছি? 49-এর জন্য 7 আর 121-এর জন্য 11। যেহেতু উপরে ছোট সংখ্যা আর ভাগ করা দরকার না, এটাই হবে আমাদের অ্যান্সার। তো আশা করি ক এবং খ তোমরা খুব সহজেই বুঝতে পেরেছো। ওকে, আমরা এখন গ নম্বরটি দেখি। গ নম্বরকে আমাদের যে সংখ্যাটি দিয়েছে 11 পূর্ণ 97/144। এইটি একটি মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশের ক্ষেত্রে আমাদের প্রথম কাজ হচ্ছে একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করতে হবে। নিয়মটা কি? পূর্ণ সংখ্যার সাথে হর গুণ, এই গুণফলের সাথে লব যোগ, এরপরে যে যোগফলটা পাবো সেটা হচ্ছে লবে বসবে, আর হরে হরে যা আছে সেটাই বসবে। তাহলে প্রথম কাজ হচ্ছে পূর্ণ সংখ্যার সাথে হর গুণ করো, তার মানে 144-এর সাথে 11 গুণ করলে আসতেছে কত? 4 4 1 4 4 1 4 4 4 8 4 1 5 1584। ওকে, এর সাথে যোগ হবে কত? 97। যোগ করো, 7 4 11 1 হাতে 1 9 1 10 10 8 18 8 হাতে 1 5 আর 1 6, এখানে 1 কত পেলাম আমি? 1681। তাহলে এই 1681 হবে লব। তাহলে এর পরের সংখ্যা, তার মানে আমরা লিখতে পারি 1681 ডিভাইডেড বাই হরে 144 ছিল 144ই থেকে যাবে। ওকে, এখন আমাদের কাজ কি? 1681 বর্গমূল করা। 1681 যদি বর্গমূল করি তাহলে কত পাবো? দেখো, এর আগে দুইটা আমরা ছোট ছোট অঙ্ক করেছি, তাই না? খুব সহজে আমরা বলে দিতে পেরেছি যে বর্গমূল করলে কত হবে। 1681 বড় সংখ্যা, তাহলে আমরা কিভাবে করব?
এক হচ্ছে ক্যালকুলেটারে করা যায় সহজেই, ক্যালকুলেটারে চাপলেই কত আসবে বের হয়ে যাবে। এখন ক্যালকুলেটর ছাড়া যদি আমরা করতে চাই তাহলে আমরা কিভাবে বের করতে পারি সেটা কি দেখি। সেটা হচ্ছে আমাদের মার্জিন সংখ্যা বের করা। মার্জিন সংখ্যা কি 10, 10 এর স্কয়ার কত হয় তাহলে 100, 20 এর স্কয়ার 400, 30 এর স্কয়ার 900, 40 এর স্কয়ার 1600 আর 50 এর স্কয়ার 2500। দেখো মুখে মুখে বের করার সিস্টেম জানি আমরা দুই সংখ্যা, তাই না? এবং শেষে শূন্য থাকলে আরো সহজ হয়। 1 এর স্কয়ার করলে 1, একটা শূন্যের স্কয়ার করলে দুইটা শূন্য পাই, এই যে দুইটা শূন্য। 2 এর স্কয়ার করলে 4, একটা শূন্যের স্কয়ার করলে দুইটা শূন্য। 3 এর স্কয়ার করলে 9, একটা শূন্যের স্কয়ার করলে দুইটা শূন্য। 4 এর স্কয়ার করলে 16, একটা শূন্যের স্কয়ার করলে দুইটা শূন্য। 5 এর স্কয়ার করলে 25, একটা শূন্যের স্কয়ার করলে দুইটা শূন্য। এখন দেখো এই 1681 এই সংখ্যাটি 1600 2500 এর মাঝখানে, তাই না? 1600 থেকে বড়, 2500 থেকে ছোট, তার মানে এর বর্গমূল করলে 40 আর 50 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা হবে। 40 এবং 50 এর মধ্যে কি কি সংখ্যা আছে? 41 আছে, 42, 43, 44, 45, 46, 47, 48, 49। দেখো এটি বিজোড় সংখ্যা, তাই না? বিজোড় সংখ্যা হলে এই জোড় সংখ্যাগুলো বাদ দিয়ে দিব। ওকে, তাহলে থাকলো কি 41, 43, 45, 47, 49। এই সংখ্যাগুলোর মধ্যে যে কোনো একটি সংখ্যা হবে। এই সংখ্যাগুলোর মধ্যে কোনটি হবে সেটা আমরা কিভাবে বের করব? সেটা বের করার সুন্দর সিস্টেম হচ্ছে যে দেখো 41 এর বর্গ করলে 41 গুণিত 41, 43 এর বর্গ করলে 43 গুণিত 43, 45 এর বর্গ করলে 45 গুণিত 45, 47 এর বর্গ করলে 47 গুণিত 47 এবং 49 এর বর্গ করলে 49 গুণিত 49। তাহলে এখানে দেখো খেয়াল করতে হবে 41 যখন বর্গ করব 1 এর সাথে 1 গুণ, 43 বলে 3 এর সাথে 3 গুণ আগে হচ্ছে, 5 এর সাথে 5 গুণ, 7 এর সাথে 7 গুণ, 9 এর সাথে 9 গুণ। আমার এখানে বানাইতে হবে কত? দেখো তো শেষে 1। তাহলে দেখো তো কোন দুটি সংখ্যা গুণ করলে 1 হয়? 1 এর সাথে 1 গুণ করলে 1 হয়, আর 9 এর সাথে 9 গুণ করলে 1 হয়। কারণ 9 9 81, একক স্থানে অঙ্কে 81। আর বাকি যে সংখ্যাগুলো নিছি 3 এর সাথে 3 গুণ করলে 9, 5 এর সাথে 5 গুণ করলে 25, 7 এর সাথে 7 গুণ করলে 49, কোনোটিরই একক স্থানে অঙ্ক 1 আসে না। তাহলে আমি বুঝে ফেললাম যে 41 অথবা 49 এই দুটি সংখ্যার মধ্যে যে কোনো একটি সংখ্যা হবে। তাহলে এখন কাজ কি আমার? এই দুটি সংখ্যার বর্গ করা। তাহলে আমরা বর্গ জানি কিভাবে করতে হয়। 1 এর স্কয়ার করলে 1, 4 এর 4, 4 দুগুণা 8, 4 এর স্কয়ার করলে 16। আমরা পেয়ে গেলাম 41 এর বর্গ করলে 1681 পাওয়া যায়। তার মানে 1681 কে যদি বর্গমূল করি আমরা অ্যানসার পাবো 41। ওকে, দেখো অনেক কথা বললাম, এই কথাগুলো না বললেও হতো। আমি যদি সহজে বলে দিতাম এটি ক্যালকুলেটর ব্যবহার করলে 41 পাওয়া যায়, এই যে 41 অ্যান্সার। তাহলে এই যে বোঝানোর যে একটা আলাদা সার্থকতা আছে সেটা হচ্ছে যে একটা অঙ্ক শুধু ক্যালকুলেটর নির্ভর হলে তো তুমি বুঝলে না অঙ্কটা, তুমি ক্যালকুলেটরের উপর ডিপেন্ড হয়ে গেলে যে এটা এখন ক্যালকুলেটর নষ্ট হয়ে গেল তোমার পরীক্ষার হলে, অথবা এই অঙ্কটা আসলে কিভাবে হয়েছে, কেন 41 হয়েছে, বা কিভাবে 41 বের করতে হয়, এই জিনিসটা তুমি যদি না জানো তাহলে এই যে বেসিক আমরা বলি যে বেসিক ঠিক করতে হবে, বেসিক ঠিক করতে হবে, বেসিকটা কি আসলে? বেসিক এইগুলাই, যে এইগুলাই তুমি যখন পারবা এখান থেকে আস্তে আস্তে তোমার বেসিক তৈরি হবে। এবং এই বেসিকটা কাজে লাগবে কোথায়? তোমার তুমি যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন দিতে যাবা, তুমি যখন জবের জন্য প্রিপারেশন নিবা, জব পরীক্ষা দিবা, কারণ ওই সময় তোমাকে কিন্তু ক্যালকুলেটর ইউজ করতে দিবে না, তখন কিন্তু তোমার এই ক্যালকুলেশনগুলো মাথায় করতে হবে। এখন থেকে যদি প্র্যাকটিস শুরু করো তোমরা যে এইগুলো আমার মাথায় মাথায় করতে হবে, কারণ বাসায় যখন অঙ্ক করবো আমি ক্যালকুলেটর ব্যবহার করবো না। পরীক্ষার খাতায় আমি বাধ্য হয়ে ক্যালকুলেটর ব্যবহার করতে পারি যদি তাড়াতাড়ি করার সাথে, কিন্তু বাসায় প্র্যাকটিসের সময় আমি সবসময় ক্যালকুলেটর ছাড়া করবো। আস্তে আস্তে দেখবা তোমরা ক্যালকুলেটরের চেয়েও ফাস্ট হয়ে গেছো। ওকে, এই জন্য কিন্তু এইগুলা বুঝালাম তোমাদের। এখন আরেকটা ছোট জিনিস বুঝাই দিই, সেটা হচ্ছে আমরা এখানে তো বুঝতে পারলাম যে কিভাবে 41 আসলো। 41 যে আসবে আরো একটা ভাই বোঝা যায়, সেটা হচ্ছে আমি সহজে একটা বোঝাই, ধরো 3 এর স্কয়ার কত? 9, 4 এর স্কয়ার 16। দেখো 3 এর স্কয়ার যা 9, 3 আর 4 এর যোগফল কত? 7।
9 এর সাথে 7 যোগ করলে কত হয়? 16। তার মানে 3 এর বর্গের সাথে 3 এবং 3 এর পরের সংখ্যার যোগফল যদি যোগ করি তাহলে পরের সংখ্যার বর্গ পাচ্ছি। তাহলে 5 এর বর্গ কত হবে বলো তো? 4 এর বর্গ 16, 4 এবং 5 এর যোগফল কত? 9। তাহলে 16 সাথে 9 যোগ করে কত হয়? 25। দেখো 5 এর বর্গ কিন্তু 25 হয়। তাহলে 6 এর বর্গ কত হবে? 5 এর বর্গ 25। তাহলে 5 এবং 5 এর পরের সংখ্যা কত? 6। তাহলে 5 এবং 5 এর পরের সংখ্যা 6 যোগ করলে কত? 11। 25 এর সাথে 11 যোগ করে কত? 36। দেখো 6 এর বর্গ 36। তার মানে আমরা যেই সংখ্যার বর্গ বের করব তার আগের সংখ্যার বর্গটা আমাদের জানতে হবে। তার আগের সংখ্যার বর্গের সাথে ওই সংখ্যা এবং তার পরের সংখ্যা যোগ করে বর্গের সাথে যোগ করলেই পরের সংখ্যার বর্গ আমরা পাবো। দেখো 40 এর বর্গ আমরা পেয়েছি কত? 1600। 40 এর বর্গ পাইছি কত? 1600। 40 এর পরের সংখ্যা কত? 41। 40 আর 41 যোগ করে কত হয়? 81। 81 যদি 1600 এর সাথে যোগ করি তাহলে 1681। তাহলে 41 এর বর্গ পাবো কত? আমি 1681। এই দেখো 1681। এইভাবে কিন্তু আমি সহজেই বের করতে পারি যে এই 1681 কোন সংখ্যার বর্গ হবে। তো আমরা কিন্তু এখানে দুইটা সিস্টেম পেয়ে গেলাম যে কিভাবে বের করতে হয়। ওকে, আশা করি দুইটা নিয়মই তোমরা বুঝতে পেরেছো ভালোভাবে। তাহলে আমরা পেয়ে গেলাম 1681 যদি বর্গমূল করি আমরা তাহলে অ্যান্সার পাবো 41 এবং 144 এর যদি বর্গ করি তাহলে পাবো কত? 12। তাহলে অতএব আমরা লিখতে পারি 1681 ডিভাইডেড বাই 144 সমান সমান 41/12। এখন দেখো 41 বড়, 12 ছোট, তার মানে ভাগ করা যাচ্ছে। ওকে, আমরা ভাগ করি। 12 দিয়ে যদি 41কে ভাগ করি কতবার যায়? 3 12 36। বিয়োগ করলে কত থাকে? 5। আর তো ভাগ করা যায় না, 3 পূর্ণ 5/12। এটাই হচ্ছে অ্যান্সার। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো অঙ্কটি। তাহলে চলো এবার আমরা ঘ নম্বর অঙ্কটি করি। ঘ নম্বর অঙ্কে আমাদের কি বলছে? 32 পূর্ণ 241 ডিভাইডেড বাই 324। প্রথম কাজকে একে অপ্রকৃত ভগ্নাংশে পরিণত করা। এই দুইটা গুণ করো। 324 এর সাথে গুণ হবে কি? পূর্ণ সংখ্যা মানে 32। 4 দুগুণা 8, 2 দুগুণা 4, 3 দুগুণা 6, 3 4 12, 2 হাতে 1, 3 দুগুণা 6 আর 1 7, 3 3 9, 8 4 আর 2 6, 7 6 13, 3 হাতে 1, 9 আর 1 10। এর সাথে যোগ হবে কত? 241। 241 যোগ করো। 8 আর 1 9, 6 4 10 এর 0 হাতে 1, 3 2 5 আর 1 6, 0 1, 10,609। তাহলে আমরা এর লবে পাবো কত? 10,609 আর হরে তো 324 আমরা আগেই পেয়েছি। তাহলে এখন আমরা লিখতে পারি কি যে এখানে √10,609 সমান সমান আমরা কত পাবো? তাহলে 10,609 কে যদি বর্গমূল করি আমরা কত পাবো? ওই সিস্টেমটা একই, মার্জিনে যেতে হবে। তাহলে মার্জিনটা আমরা যেহেতু 10,000 ক্রস করছে, তাহলে আমরা জানি 100 যদি বর্গ করি তাহলে পাবো 10,000। কিভাবে? 1 এর বর্গ করলে 1, যে কটা শূন্য থাকবে তার বর্গ করলে শূন্য সংখ্যা ডাবল হবে, 0 2টা ডাবল হয়ে গেল, তাহলে 10,000। এরপরে মার্জিন সংখ্যা কত? 110। তাহলে 110 এর যদি বর্গ করি তাহলে পাবো 11 এর বর্গ করলে 121, একটা শূন্য বর্গ করলে 2টা শূন্য। তাহলে দেখো 100 এর বর্গ করলে 10,000, 110 এর বর্গ করলে 12,100। আমার এখানে আছে 10,609। এটা 10,000 থেকে বড়, 12,100 থেকে ছোট। তাহলে আমরা বুঝে ফেললাম এর বর্গমূল করলে 100 এবং 110 এর মধ্যে যে কোনো একটি সংখ্যা হবে। কোন সংখ্যা হবে? এটা বিজোড় আছে, তাই না? তাহলে 100 এবং 110 এর মধ্যে কোনো জোড় সংখ্যা নেওয়া যাবে না। বিজোড় সংখ্যা কি কি নিতে পারি আমরা? বিজোড় সংখ্যা নিতে পারি 101, 103, 105, 107 এবং 109, তাই না? প্রথম অপশন, প্রথম কাজ আমাদের শেষ। দ্বিতীয় কাজটা কি? দ্বিতীয় কাজটা হচ্ছে শেষে আছে 9। তাহলে কোন দুটি সংখ্যা গুণ করলে 9 হয়? 1 এর সাথে 1 গুণ করলে 1, এটা কাটা। 3 এর সাথে 3 গুণ করলে 9, এটা নেওয়া যাবে।
5-এর সাথে 5 গুণ করলে 25, 7-এর সাথে 7 গুণ করলে 9। তাহলে 3 এবং 107, 103 এবং 107 এই দুটি সংখ্যা যে কোনো একটি হবে। 103 আর 107, 103 এর সাথে 103 গুণ করি, দেখি কত হয়। 3 3 9, 3 0 0, 3 ওকে 3, 3টা 0, 1 2 3, ওকে। 1-এর সাথে 3 গুণ করলে 3, 0, 1-এর সাথে 0 গুণ করলে 1-এর সাথে 1 গুণ করলে 1, তাহলে 9, 3টা 0, তার মানে 1 0, 3 3 6 0 1। এই যে আমরা দেখে ফেললাম 103 এর বর্গ করলে 10,609 হচ্ছে। তার মানে 10,609 কে যদি বর্গমূল করি আমি পাবো কত? 103। আশা করি তোমরা কিন্তু সহজে বুঝতে পেরেছো যেটা আমরা কিভাবে 103 বের করে দিলাম। আর একটা উপায় আছে, ওই যে 100 বর্গ 10,000, তাহলে 101 এর বর্গ কত হবে? 100 যোগ 101, এর সাথে 10,000 যোগ করো। 102 এর বর্গ কত হবে? সেম ভাবে বের করো। 103 এর বর্গ কত হবে? সেম ভাবে বের করতে পারো। ওকে, তাহলে আমরা কিন্তু পেয়ে গেলাম প্রথমটা, লবের বর্গ করলে কত হচ্ছে। এবার আমরা যদি হরের বর্গ করি, এবং হর কত? 324, বর্গ করলে কত পাবো? 18। এটা তোমরা নিজেরা বের করবা ক্যালকুলেটর ছাড়া। এই যে 10-এর স্কোয়ার 100, 20-এর স্কোয়ার 400, সংখ্যাটি 324, তাই 100 থেকে 400-এর মধ্যে, তার মানে এর বর্গমূল হবে 10 এবং 20-এর মধ্যে যে কোনো সংখ্যা। যেহেতু জোড় সংখ্যা, বিজোড় কোনো সংখ্যা নেওয়া যাবে না, তাই কি কি সংখ্যা আসবে? 12 14 16 18। এই যে বলে দিলাম কিভাবে বের করবে। যাই হোক, তাহলে আমরা এখন লিখতে পারি অতএব √10,609 ডিভাইডেড বাই 324 সমান সমান কত পাবো? 10,609 কে ভাগ করলে বর্গমূল করলে 103, আর 324 কে বর্গমূল করলে 18। তাহলে এটা বড়, তাই না? 103, তাহলে ভাগ যাচ্ছে, আমি একটু ভাগ করে নিই। 18 দিয়ে 103 কে যদি আমরা ভাগ করি তাহলে কত বার যায়? 6 বার নিলে 6 10 কে 60, 6টা 48, 108, 6 বার বড় হয়ে যাচ্ছে, আমরা 5 নিতে পারি। 5 হাজার 40 শূন্য হাতে থাকে 4, 5 ওকে 5 আর 4 9, তাহলে 3 আছে কত? 10 হবে, 1 হলে হাতে 1। 18 13-এর মধ্যে যায় না, ছোট, তাহলে এটা যাবে 13 পূর্ণ 5 পূর্ণ 13 বাই 18। একে আমরা লিখতে পারি কি? 5 পূর্ণ 13 বাই 18। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে আশা করি আমরা যে আজকে 13 নম্বর অঙ্কটি করলাম, নিচের সংখ্যাগুলোর বর্গমূল নির্ণয়, তোমরা খুব ভালোভাবে এটা বুঝতে পেরেছো। এই ধরনের আরও অঙ্ক তোমরা নিজেরা বানাতে পারো পূর্ণবর্গ সংখ্যা দিয়ে, অথবা তোমাদের বইপত্র ঘেটে বের করতে পারো, এবং সেইগুলা তোমরা বাসায় বসে বসে প্র্যাকটিস করতে পারো। তো আজকে পর্যন্তই, পরবর্তী ক্লাস ইনশাল্লাহ পরবর্তী টপিক নিয়ে হবে। দেখার আমন্ত্রণ থাকলো। আল্লাহ হাফেজ।